ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়ে নিহত হয়েছেন। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি অভিযুক্ত করেছে ইহুদিবাদী ইসরায়েলকে। এদিকে হানিয়া হত্যাকে কেন্দ্র করে এখন সরগরম গোটা মধ্যপ্রাচ্য। এক এক করে অঞ্চলটির শক্তিশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধান তাদের ক্ষোভ ছাড়ছে যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। এরই ধারাবাহিকতায় হানিয়া হত্যার জোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এমনকি হানিয়া হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়ে বসেছেন। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব হিসেবে দখলদার ইসরায়েলের উপর সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এর নির্দেশনা দেওয়া হয়েছে। 3 জন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এই তথ্য সামনে এনেছে। ওই 3 কর্মকর্তার মধ্যে 2 জন রেভলিউশনারি গার্ড সদস্য। এদিকে হানিয়া হত্যার জেরে সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দেওয়ার পর এক ইরানি কর্মকর্তারা বলেছেন, এটা এখনো স্পষ্ট নয় ইরান ঠিক কতটা শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে এবং দেশটি গত এপ্রিলের মতো আবারও তার আক্রমণকে আরও ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ অবস্থা থেকে রক্ষা করার জন্য ক্যালিব্রেট করবে কিনা তাও জানা নেই। ইরানের সামরিক কমান্ডাররা তেল আবিব এবং হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণে আরেকটি আক্রমণ করার কথা বিবেচনা করছেন, তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়াতে হবে। তারা জানিয়েছেন, এছাড়া পশ্চিম এশিয়ার এই দেশটির কাছে বিবেচনাধীন আরেকটি বিকল্প হচ্ছে ইরান এবং অন্যান্য ফ্রন্ট থেকে সমন্বিত আক্রমণ চালানো, অর্থাৎ ইয়েমেন, সিরিয়া এবং ইরাক সহ যেখানে ইরান সংশ্লিষ্ট মিত্রবাহিনী রয়েছে। ইরানি এই কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানের সমস্ত রাষ্ট্রীয় বিষয়ে খামেনির কথাই শেষ কথা এবং তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও বটে। যুদ্ধ আরও প্রসারিত হলে এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সেক্ষেত্রে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় বিষয়েই পরিকল্পনা তৈরি করতে বিপ্লবী গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশও দিয়ে রেখেছেন খামেনি। এদিকে হানিয়ার মৃত্যু সম্পর্কে নিজের প্রকাশ্য বিবৃতিতে খামেনি ইঙ্গিত দিয়েছেন, ইরান সরাসরি প্রতিশোধ নেবে। তিনি বলেছেন, আমরা তার রক্তের প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য হিসেবে দেখছি, কারণ এই ঘটনা ইরানের ভূখণ্ডে ঘটেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার পর নতুন করে বিশ্বের নজরে আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তখন থেকেই বিশ্ব গণমাধ্যমে বহুল আলোচিত একটি নাম ইসমাইল হানিয়া। সম্প্রতি হামাসের এই রাজনৈতিক শাখার প্রধান জায়নবাদী ইসরায়েলের কাপুরুষোচিত গুপ্ত হত্যার শিকার হয়েছেন। বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় নিজের বাসভবনে দেহরক্ষী সহ নিহত হন। শরণার্থী শিবির থেকে প্রধানমন্ত্রিত্ব যাত্রাটি মোটেও সহজ ছিল না হানিয়ার। এখন তার শূন্যতা গ্রাস করছে পুরো হামাস গোষ্ঠীতেই। ইসমাইল হানিয়া 1962 সালে গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। ইসরায়েল অধিকৃত আশকেলন শহর থেকে তার মা বাবা আল শাতি শরণার্থী শিবিরে আশ্রয় নেন। তিনি 1987 সালে গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রথম ও দ্বিতীয় ইন্তিফাদায় হানিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য তাকে কয়েকবার ইসরায়েলের কারাগারেও যেতে হয়। 1997 সালে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ইসমাইল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিনের কার্যালয়ের প্রধান নিযুক্ত হন। শেখ ইয়াসিনের সঙ্গে ইসমাইল হানিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে কয়েক বছরের রাজনৈতিক তৎপরতার পর হানিয়া ওই বছরই হামাসের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নিযুক্ত হন। এর ধারাবাহিকতায় তিনি এক পর্যায়ে হামাসের প্রধান নির্বাচিত হন। হানিয়া দখলদার হায়েনাদের বহু গুপ্ত হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। 2003 সালে তাকে বোমা হামলার মাধ্যমে হত্যা করার চেষ্টা করে দখলদার ইসরায়েল। 2006 সালে প্রথমবারের মতো ফিলিস্তিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে হামাস রাজনৈতিক দল হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়।
বিজয়ের মধ্য দিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হন, কিন্তু ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 2007 সালে হামাসের সরকার ভেঙে দেন। 2006 থেকে 2017 সালের মধ্যবর্তী সময়ে ইসমাইল হানিয়া গাজা উপত্যকায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2017 সালের 6 মে তিনি হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নির্বাচিত হন এবং হামাস নেতা খালেদ মেশালের জায়গায় দায়িত্ব পালন শুরু করেন। গত বছরের 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে হামাস সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালানোর পর হানিয়া তার রাজনৈতিক দপ্তরকে ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপগুলোকে রক্ষার কাজে বিশেষভাবে ব্যবহার করেন। ফিলিস্তিনিদের ওই অভিযানের পর ইসমাইল হানিয়া বলেছিলেন, আমরা বহুবার তোমাদের সতর্ক করেছি যে ফিলিস্তিনি জনগণ 75 বছর ধরে শরণার্থী শিবিরে বসবাস করছে, অথচ তোমরা আমাদের জনগণের অধিকারকে অস্বীকার করে চলেছ। গাজায় যুদ্ধ শুরুর পর ইসমাইল হানিয়ার পরিবারের 14 জন সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে তার 3 ছেলে ও 80 বছর বয়সী বোনও রয়েছেন। গত নভেম্বরে তার 2 নাতি ও নাতনি ইসরায়েলি হামলায় নিহত হন। শেষ পর্যন্ত 2024 সালের 31 জুলাই ইসমাইল হানিয়া নিজেও বর্বর ইসরায়েলি বাহিনীর গুপ্ত হত্যার শিকার হলেন এবং এর মধ্য দিয়ে ইতি ঘটল তার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের। দখলদার ইসরায়েলের কূটকৌশলের জেরে ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এই ঘটনার পর প্রতিরোধ যোদ্ধাদের গান পয়েন্টে বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে পশ্চিমারা রীতিমতো হাতে পায়ে ধরছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের। কিন্তু ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীর উপর যে পরিমাণ ক্ষিপ্ত তাতে বোঝা যাচ্ছে তেহরানের হাত থেকে নিজেকে এবার বাঁচাতে পারবে না তেল আবিব। এর মধ্যেই হানিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জোরদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার কঠোর এবং বেদনাদায়ক জবাব দেবে। 31 জুলাই বুধবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, কোনো সন্দেহ নেই ইহুদিবাদী ইসরায়েলের এই ঘৃণ্য অপরাধ যজ্ঞের কঠিন এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে। এতে আরও বলা হয়েছে, এই ভয়াবহ অপরাধ প্রমাণ করে যে খুনি, ক্রিমিনাল ও সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং নীতিমালা লঙ্ঘন করে যে কোনো অপরাধ করতে তারা দ্বিধা করে না। গাজা উপত্যকায় গত 10 মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল যে অপমানজনক ব্যর্থতার মুখে পড়েছে তা ঢাকতেই তারা ইসমাইল হানিয়াকে হত্যার মতো ঘৃণ্য এই অপরাধের পথ বেছে নিয়েছে। বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের কাপুরুষোচিত হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, চলতি বছর সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার কারণে ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এবারও নিজ দেশে গুপ্ত হত্যার কঠিন এবং শক্তিশালী জবাব দেবে তারা। উড়িয়ে দেওয়া যাচ্ছে না হিজবুল্লাহ এবং হুথিদের আক্রমণের সম্ভাবনাও, কারণ হানিয়াকে হত্যার আগে লেবাননের বৈরুতে বিমান হামলা করে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে জায়নবাদী ইসরায়েল। আলী আমার নামে হিজবুল্লাহর এক সদস্য স্পষ্ট করে বলেছেন, হামাস ও আমাদের টার্গেট করে যে হামলা চালানো হচ্ছে তার জবাব দিতে আমরা প্রস্তুত। ইসরায়েল যদি যুদ্ধ চায় তবে আমরাও তৈরি। এখন এসব হামলা ও পাল্টা হামলা ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতির শঙ্কা করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে বাধার মুখে ফেলবে। ইসরায়েলের কৃতকর্মের ফল গোটা মধ্যপ্রাচ্যকেই ভোগ করতে হবে। হামাস ইসরায়েল সংঘাতের মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। গত 9 মাসের বেশি সময় ধরে গাজার ইতিহাসে নেককারজনক গণহত্যা পরিচালনা করে চলেছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ যোদ্ধারা কড়া জবাব দিয়ে যাচ্ছে ইহুদিবাদী সেনাদের। অত্যাধুনিক বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার থাকায় এখন ইসরায়েলি হানাদারদের বড় আতঙ্কের কারণ এই হিজবুল্লাহ গোষ্ঠী। তবে এখন সকলের জানার আগ্রহ জন্মেছে যে লাগাতার ইসরায়েলি হামলাকে শক্ত হাতে প্রতিহত করা হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার কতটা স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের অন্যতম অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভাণ্ডারে বিপুল অস্ত্রশস্ত্র আছে।
বলা হয়ে থাকে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলির মধ্যে হিজবুল্লাহর কাছেই সবচেয়ে বেশি অস্ত্রের মজুদ আছে। হিজবুল্লাহর দাবি, সংগঠনটির ভাণ্ডারে যে অস্ত্রশস্ত্র আছে তার খুব সামান্যই তারা এ পর্যন্ত ব্যবহার করেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কাছে 1,50,000-এর বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট আছে। হিজবুল্লাহ বলছে সংগঠনটির কাছে এমন রকেট আছে যা ইসরায়েলের সর্বত্র আঘাত হানতে সক্ষম। এছাড়া হিজবুল্লাহর কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র আছে যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। আছে ড্রোন, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী আঞ্চলিক শক্তি হল ইরান। গোষ্ঠীটির অনেক অস্ত্র ইরান, রাশিয়া ও চীনা মডেলের। হিজবুল্লাহর কাছে আনগাইডেড মিসাইল ও রকেট আছে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে সবশেষ যুদ্ধ হয়েছিল হিজবুল্লাহর। সেই সময় ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় 4000 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এগুলোর বেশিরভাগই ছিল কাতিউষা মডেলের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র 30 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। হিজবুল্লাহ প্রধানের দাবি, 2006 সালের পর সংগঠনের অস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের পরিবর্তন এসেছে। নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রযুক্তি তারা সম্প্রসারণ করেছে। এমনকি লেবাননে বসে এ প্রযুক্তি যুক্ত করার সক্ষমতা আছে গোষ্ঠীটির। রাদ, ফজর, জিলজাল সহ ইরানি মডেলের নানান রকেট আছে হিজবুল্লাহর কাছে। এগুলো কাতিউষার চেয়ে বেশি বিস্ফোরক বহন করতে পারে, অপেক্ষাকৃত বেশি দূরত্বে আঘাত হানতে পারে। গত জুন মাসে প্রথমবারের মতো ইরানের তৈরি ফালাক 2 রকেট ব্যবহার করে হিজবুল্লাহ। আগে ব্যবহার করা ফালাক 1-এর তুলনায় ফালাক 2 বড় ওয়ারহেড বহন করতে পারে। আবার চলমান সংঘাতে অনেকবার ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের এসব ড্রোনের মধ্যে আছে হারমেস 540 ও হারমেস 900। এই ড্রোন ধ্বংস করতে হিজবুল্লাহ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করেও ইসরায়েলে অনেক হামলা চালিয়েছে। বিস্ফোরক ভর্তি এই সব ড্রোন ছিল একমুখী। এই ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। হিজবুল্লাহর অস্ত্রাগারে আছে স্থানীয়ভাবে সংযোজন করা আইয়ুব ও মেরসাদ মডেলের ড্রোন। বিশ্লেষকরা বলছেন এসব ড্রোন তৈরি করা অপেক্ষাকৃত সহজ ও সাশ্রয়ী। এছাড়াও বেশ কিছু জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর ভাণ্ডারে, যা ধ্বংস করার ক্ষমতা রাখে বিশাল বিশাল যুদ্ধ জাহাজকেও।